এখন খবর বিস্তারিত। সারা বিশ্বের সাথে রাজ্য জুড়েও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা শিশু উদ্যানে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজ মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। সকালে প্রভাত ফেরি এবং দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হল রাজ্যেও। তারই অঙ্গ হিসেবে আজ বিকেলে আগরতলা শিশু উদ্যানে সিআইটিইউ এবং এনপিএমওর আহ্বানে হয় এক জমায়েত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন মন্ত্রী মানিক দে, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, সিআইটিইউর নেতা শঙ্কর প্রসাদ দত্ত সহ প্রমুখ। উল্লেখ্য, কাজের ঘণ্টা কমানোর দাবিতে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে হয়েছিল মে দিবসের সূচনা। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ ও 8 ঘন্টা বিশ্রামের দাবিতে 1 মে শিকাগো শহরে জমায়েতে মিলিত হয়েছিল 5 লক্ষাধিক শ্রমিক। 3 মে ধর্মঘটি শ্রমিকদের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল বিশাল পুলিশ বাহিনী। নিহত হলেন 6 জন শ্রমিক। তারপর থেকে এই দিনটিকে আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে পালিত হয়ে আসছে সমগ্র বিশ্বে। ভারতবর্ষের শ্রমিক শ্রেণী, শ্রমজীবী অংশের মানুষ এই যে আক্রমণ, এই যে নির্যাতন, এই যে বঞ্চনা, তাকে মেনে নিচ্ছে না। এটা একটা হুঁশিয়ারি। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের দেশের সরকার এগুলো ভ্রুক্ষেপ করবার চেষ্টা করছে না। তাদের ভাবখানা হচ্ছে এরকম, তোমরা পায়ের তলার মানুষ, তোমরা ঘেউ ঘেউ করবে, হাঁটুর উপর তোমরা উঠতে পারবে না। আমরা নিচের দিকে মাঝে মাঝে তাকাবো, দেখবো, করুণা করব, কিন্তু আমরা পথ চলছি, আমরা চলবো। আমাদের লক্ষ্য হচ্ছে আরো মুনাফা, এবং এই লক্ষ্য অর্জনের জন্য তোমাদের বুকের উপর পা দিয়ে আমাদের যদি হাঁটতে হয়, তাতে আমাদের পায়ের বুটের স্পাইকে যদি তোমাদের বক্ষ রঞ্জিত হয়, তাতে আমাদের কিছু যায় আসে না। অপরদিকে আমবাসাতেও আজ সকালে পালিত হয় মে দিবস। আমবাসা সিপিএম পার্টি অফিসের সামনে শহীদ বেদিতে মাল্যদান করেন পার্টির বিভাগীয় ও অঞ্চল নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রানীবাজার থেকে গ্রেপ্তার হওয়া সেলফ ট্রাস্ট এন্টারপ্রাইজ লিমিটেডের এক কর্তা দীপক সাহাকে আদালতে তোলা হলে আদালত চত্বরে আমানতকারীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। রানীবাজার এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সেলফ ট্রাস্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের এক কর্তা দীপক সাহাকে রানীবাজার থানার পক্ষ থেকে আদালতে তোলা হলে আমানতকারীরা আগরতলায় আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় ও জমা টাকা ফেরতের দাবি জানায়। অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠিয়ে আদালত চত্বরের পরিস্থিতি স্বাভাবিক করা হয়। আদালত ধৃতকে আগামী 13 মে পর্যন্ত জেল হাজতে পাঠায়। উল্লেখ্য, চিটফান্ড কোম্পানি সেলফ ট্রাস্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের মোট 9 জন সদস্যের বিরুদ্ধে গত 27 এপ্রিল একাংশ এজেন্ট মামলা করলেও স্থানীয় ধৃত যুবক দীপক শাহ বাদে কোম্পানির মূল পান্ডারা এখনও ধরাছোঁয়ার বাইরে। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে এই চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে কলকাতা পুলিশও একাংশ আমানতকারী ও এজেন্ট মামলা করেছে। কিন্তু কলকাতা পুলিশ এখনও কোম্পানির মূল পান্ডা সিএমডি শান্তপ্রসাদ গোলদার, ফিনান্স ডিরেক্টর রাধারমন মণ্ডল সহ কোনো কর্তাকে আটক করেনি বলে খবর। জানা গেছে 9 জনের মধ্যে অধিকাংশই কলকাতায় বসবাস করে। ফলে রাজ্যের পুলিশের কলকাতা থেকে মূল পান্ডাদের গ্রেপ্তার করা কষ্টকর হবে। একাংশ আমানতকারী ও এজেন্টদের দাবি, রাজ্যে বাস করা এই চিটফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত ম্যানেজিং কমিটির অন্য সদস্যদেরও গ্রেপ্তার করা হোক। আজ ধৃত দীপক শাহকে এজেন্ট ও আমানতকারীদের কাছে তুলে দেবার দাবিতে দীর্ঘক্ষণ থানায় বিক্ষোভ দেখায় এজেন্ট ও আমানতকারীরা। যদিও পুলিশের অনুরোধে শেষে আমানতকারী ও এজেন্টরা বাড়ি ফেরে। জানা গেছে এই চিটফান্ড কোম্পানি রাজ্যের জনগণের কাছ থেকে প্রায় 2.5 কোটি টাকা নিয়ে কোম্পানিতে তালা ঝুলিয়ে দেয়। আমানতকারী ও এজেন্টরা কোম্পানির সমস্ত কর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। আমার মায়া আগুন বাবুয়া তারা কেড়ে মারে, বেশি অফিসে তালা মারো, বেশি অফিস খারাপ। দেখবাই আজকা দীপক সাহা ওইটা নয় আর আলাপ। হিমেন সেন্ডে মারো তাড়াতাড়ি, হিমেন সেন্ডে মারো। এখন দেখবাই আমি যাবো সব লইয়া গর। শিক্ষা পাইব দীপক শাহ আজকার মধ্যে কেড়ে, বিএলডব্লিউর চাকরি করে, ব্রাহ্মণ বিয়া কেড়ে। ব্রাহ্মণ বিয়া কইরা কইরা কোয়াই কেড়ে গাঠি, 12 বিলে দেখবাই এখন আমার মায়া খাটি। যেমন শিক্ষা দিমু আমি দারোগা ভিলু পুলিশ তুমি, পূর্ব থানা পশ্চিম থানা তালা বর্ব জানি। সারদা মরছে, লক্ষ্মী মরছে, গীতা মরছে কেড়ে, আমার মায়া বিচিত্রা দেবের মায়া মারছে কেড়ে।
বিকাশ আমার নাতি দেখবা ডিডুজি স্কুল, এই স্কুলটা বুইরা লাইবা সব মাস্টারের ভুল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় মতিনগরীর রায়ের মুড়া বিউপির বিএসএফ জওয়ানরা এক মহিলাকে এবং এক যুবককে বেধড়ক মারধর করে। আহত যুবকটি হাঁপানি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আবারও মতিনগর সীমান্ত এলাকায় উত্তেজনা। গত 14 এপ্রিল এক গৃহবধূর উপর রায়ের মোড়া বিউপির জওয়ানরা বেধড়ক মারধর করার পর গতকাল একই এলাকার 17 বছর যুবকের উপর 4 জন জওয়ান মিলে বেধড়ক মারধর করে। অজ্ঞান অবস্থায় বর্তমানে সেই যুবক অশোক মিয়া হাঁপানি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই নিয়ে এলাকার জনগণ রায়ের মোড়া বিউপি ঘেরাও করে রাখে। বিএসএফ এর পক্ষ থেকে আরো জওয়ান এলাকায় নেওয়া হয়েছে। প্রবল উত্তেজনা বিরাজ করছে এলাকার মধ্যে। ঘটনার বিবরণে জানা যায়, মতিনগরের কবির হোসেনের ছেলে অশোক মিয়া তার রাস্তার ওই পারে একটি বাড়ি বর্তমান। সে ওই বাড়িতে বেলা 4টার সময় যায় জওয়ানদের কাছ থেকে অনুমতি নিয়ে। 1 ঘন্টা পর যখন সে ওই বাড়ি থেকে ফিরে আসে 97 নং গেটের সামনে, তখন সীমান্তের পহরারত জওয়ানরা জিজ্ঞেস করে তার কাছ থেকে একটি মোবাইল ও তার বাইকের চাবি নিয়ে যায়। তাকে বলে, তুই বাংলাদেশের যুবকের সাথে কথা বলতে গিয়েছিলি কেন? তখন যুবক বলে, আমার 2টি বাড়ি, এই পারে একটি বাড়ি, ওই পারে একটি বাড়ি। তখন তাকে কথা বলতে না দিলে জোর করে কিল ঘুষি দিয়ে রায়ের মোড়া বিউপিতে নিয়ে যায়। বিউপিতে নিয়ে গিয়ে তাকে প্রচন্ডভাবে মারধর করে প্রবীণ কুমার রামধর, পঙ্কজ ও পোস্ট কমান্ডেন্ট জাবরমল। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। তৎক্ষণাৎ তাকে ক্যাম্পের বাড়ি ফেলে দিয়ে যায় জওয়ানরা। এমন সময় তার বাড়িতে খবর আসে, ছুটে যায় এলাকার জনগণ সহ তার আত্মীয়রা। তাকে নিয়ে যায় হাঁপানি হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক। খবর দেওয়া হয় কমলাসাগর বিধায়ক নারায়ণ চৌধুরীকে। খবর যায় আমতলী থানায়। এই নিয়ে গত 2 সপ্তাহে মতিনগর এলাকায় 2টি ঘটনা ঘটে যায় 105 নং ব্যাটালিয়নের জওয়ানদের মর্জি মাফিক আইনের উপর চ্যালেঞ্জ জানিয়ে। তাই এলাকার জনগণ 97 নং গেট ও বিউপি ঘেরাও করে রাখে। এলাকার উত্তেজনা বিরাজ করছে। আশিক মিয়ার মোবাইলটা বিএসএফ দূর করে নিয়ে ক্যাম্পে পাঠাই দিচ্ছে। গেটের থেকে ক্যাম্পে পাঠানোর পরে গেটের বিএসএফ কইছে তুমি ক্যাম্পে যাও, তোমার মোবাইলটা ক্যাম্পে দিয়ে দিবে। ক্যাম্পে আসার পর বিএসএফ রায়মুড়া ক্যাম্পের সুবুদার এই ক্যাম্পের পোস্ট কমান্ডার তারা পিঠটা গেটের সামনে বাইরে ফেলা রাখছে। আমরা মতিনগর থেকে আধা ঘন্টা পরে খবর পাই আদি বাইরেতে পড়ে আসছে চিৎকার বেহুশ। একটা বিএসএফও তারা সাহায্য করছে না, তারা কোনো কিছু করছে না, ডাক্তারের কাছে নিচ্ছে না, তারা বেহুশ অবস্থা। আমরা হাঁপানি হসপিটালে পাঠাইছি। এখানে বিএসএফ এর কোম্পানি কমান্ডার আইছে, আমতলী থানাতে আমরা জানানো হয়েছে, পুলিশও আইতাছে। অবস্থা বেশি খারাপ। এ পর্যন্ত যেটা দেখলাম, আমরা তো সবাই দেখছেন, এলাকার মানুষ সবাই হয়েছে, আমরা অজ্ঞান হয়ে পাইছি। মানে বাসে কিনা মারা এটা তো আমি করতে পারতাম না, এটা উপরের উপর নির্ভর করতো। কারণ হলো তার মোবাইলটা বিএসএফ নিয়ে এসে জোর করে, তার মোটরসাইকেলের চাবি নিয়ে বিএসএফ জোর করে সেই গেটে যে আইতে আসলো 97 গেট। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের দিনে দেখা গেল এক ভিন্ন চিত্র। শিশু এবং মহিলা শ্রমিকরা অনবরত কাজ করে যাচ্ছে আজকের এই দিনটিতেও। প্রশ্ন উঠছে যে মে দিবসের সফলতা নিয়ে। আজ আন্তর্জাতিক মে দিবস। সমগ্র বিশ্বের সাথে রাজ্যেও ঘটা করে পালিত হচ্ছে দিনটি। 1986 সালে 1 মে আমেরিকার শিকাগো শহরে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ এবং 8 ঘন্টা বিশ্রামের দাবিতে আন্দোলনে নেমে শহীদ হয়েছিল কিছু শ্রমিক। তারপর থেকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আজকের এই দিনটি শ্রমিকদের দিন, কিন্তু সত্যি কি শ্রমিকরা এই দিনটিকে উপভোগ করতে পারছে? আমাদের প্রতিনিধি ক্যামেরায় ধরা পড়ল কিছু বিপরীত ধর্মী চিত্র। কিভাবে শিশু এবং নারী শ্রমিকরা কাজ করছে বিভিন্ন জায়গায়। শিশুদের যখন যাওয়ার কথা বিদ্যালয়ে, মাঠে খেলাধুলা করার, ঠিক তখনই তাদের দেখা যাচ্ছে বিভিন্ন গাড়ির গ্যারেজে এবং বিভিন্ন নির্মাণ কর্মে কাজ করতে। তারা একদিন কাজ না করলে হয়তো খাবার জুটবে না সেই দিন। একই অবস্থা নারী শ্রমিকদেরও। সাংসারিক এবং অর্থনৈতিক কারণে তারা বাধ্য হচ্ছে রাস্তাঘাটে কাজ করার জন্য, তাও আবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনটিতেও। তাহলে আমরা যে ঘটা করে মিছিল মিটিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করছি, তা কতটুকু সফলতা পাচ্ছে? প্রশ্ন জেগেছে সমাজে বুদ্ধিজীবী মহলের মধ্যে। আর আমরা যদি এই ধরনের শিশু শ্রমিক বন্ধ করতে না পারি, তাহলে হয়তো মে দিবসের আন্দোলন কখনো সফলতা পাবে না, দাবি সমাজের বুদ্ধিজীবী ও সচেতন মানুষের। আর যদি এই ধরনের শোষণ বন্ধ করা যায়, তখন এই মে দিবস সম্পূর্ণরূপে সফলতা পাবে। আমার পেট চালাইতে লেগে, কারণ আমার তো আর অন্য কোনো ছুটি নেই যে চলানোর মতো।
বাড়িতে ইট ভাঙা কাজ করি, অন্য কোনো কাজ পারি না। বর্তমানে মনে করেন দুজন ছেলে সন্তান আছে, একজন বেকার, একজনের পড়ালেখি করাইতে খুব কষ্ট হয়। স্বামী স্ত্রী দুজনে ইট ভাঙার কাজ করি, মনে করেন সংসার চালাইয়া খাইয়া খুঁচিয়া 2-2.5 টাকা থাকতে খুব কষ্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো 6টি দোকান। ঘটনা ধর্মনগরে। ক্ষয়ক্ষতির পরিমাণ 50 লক্ষ টাকার মতো। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা যায়। ধর্মনগর শহরের প্রধান কেন্দ্রের বড় কালীবাড়ির পাশে এক অগ্নিকাণ্ডে 6টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়, যার সমগ্র ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা হতে পারে। প্রাথমিকভাবে পুড়ে যাওয়া এক দোকানের মালিক রঞ্জিত কর্মকারের বক্তব্য অনুযায়ী শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, কারণ তার দোকানে গতকাল অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয় এবং সেটা হয়তো দুর্বলভাবে বিদ্যুৎ সংযোগ ছিল। রঞ্জিত কর্মকার প্রায়ই দোকানে ঘুমাতো। ভোরবেলা প্রাতঃভ্রমণ থেকে আসার সময় হঠাৎ তার দোকানে আগুনে ধোঁয়া দেখতে পায়। রঞ্জিত কর্মকার। আপনার এটা কিসের দোকান? এসব বাসনপত্রের দোকান, রান্নাঘরের আইটেম যা আছে সবগুলো রাখা হইতো। দেবী ভ্যারাইটিস তার নাম, দোকানের নাম। এই রিসেন্ট 5 মাস হয়েছে ধরেন দোকানটা স্টার্ট করা হয়েছে। আগে বাবার জুয়েলারি আছিল, মানে 1.5-2 লাখ টাকা মতো। আগুনটা আমার ধারণা গতকালকে অ্যাডজাস্টার ফ্যান 2টা ফিট করা হয়েছিল, এটা লুজ কানেকশনে করা হয়েছে। ওইটার থেকে খুব সম্ভবত হইব। ভোরবেলা বাড়িতে যাই বাথরুম করতে, আজকেও ন্যাচারালি 20 মিনিটের লেগে গেছি। আমি জাস্ট বাড়ির থেকে ব্যাক করে কংগ্রেস ভবনের এখান পর্যন্ত আইসে, আইয়া দেখি ধোঁয়া উঠতেছে আর লোকজন এখানে দৌড়াদৌড়ি করতেছে। ওই তারপরে আমি তালা খুললাম, ইয়েতে গেলাম। দমকল খবর পাওয়ার সাথে সাথে এসে পড়ে, কিন্তু দোকানগুলি শাটার দ্বারা বন্ধ থাকার ফলে ভেতরে ভেতরে সমস্ত দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকানগুলির মধ্যে একটি টিভি, ফ্রিজ ইত্যাদি দোকান, একটি রেডিমেড স্বর্ণলঙ্কারের দোকান, একটি ঘরের ব্যবহৃত বিভিন্ন সাজ সরঞ্জামের দোকান, একটি জুয়েলারি, একটি স্টুডিও। দমকলে 4টি ইঞ্জিন এসে আগুন আয়ত্ত আনে। আনুমানিক 2-2.5 লাখ হবে। জিনিস টিভি ছিল, এলসিডি ছিল, ফ্রিজ ছিল, আনুমানিক ফ্যান ছিল, আনুমানিক আরো অনেক কিছু ইলেকট্রনিক্স সেক্টর। 75% শেষ হয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল সোনামুড়ার গরুবান্ধে। DYFI এর উদ্যোগে হয় এই রক্তদান শিবির। উদ্বোধন করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। মোট 63 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মে দিবস উপলক্ষে রক্তদান করলেন 63 জন পুরুষ মহিলা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উরমায় অঞ্চল কমিটির উদ্যোগে সোনামুড়া গরুবান্ধ হাই স্কুলে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবিরের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন সোনামুড়া কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেলাঘর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুরেশ দাস, DYFI সোনামুড়া বিভাগীয় সম্পাদক দীনেশ দাস, CPM নেতা গৌরাঙ্গ ঠাকুরতা সহ অন্যান্যরা। যুব ফেডারেশন আয়োজিত এই রক্তদান শিবিরে মোট 63 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে 60 জন পুরুষ এবং 3 জন মহিলা রক্তদাতা। উদ্বোধক শ্যামল চক্রবর্তী বলেন, তোমার জন্য আর কারোর জন্য। এই কারণে এই সমাজে দেখবেন কথা চালাচ্ছে, নিজে বাঁচতে পারবেন না, চেষ্টা হচ্ছে আমাদের শাশুড়ি সেখান থেকে ঘুরিয়ে আনা, স্রোতের বিপরীতে নিয়ে আসা। এটা স্রোত দেশে, এইদিকে যাও এদিকে যাও। গুমতি গুমুর থেকে উদয়পুর হয়ে বাংলাদেশ নিয়েছে, আপনি সেখান থেকে যদি উদয়পুর থেকে সাঁতার হয়। মেলাঘর থেকে তন্ডা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় গোকুলনগর স্থিত TSR এর প্রথম ব্যাটালিয়নের কার্যালয়ে এক পাসিং আউট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোট 93 জন TSR কনস্টেবলকে পাসিং আউট দেওয়া হয় এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন DG সঞ্জয় সিনহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বিশালগড় গোকুলনগর স্থিত TSR এর প্রথম বাহিনীর বীরবন্ধু স্টেডিয়ামে ত্রিপুরা পুলিশের 93 জন জওয়ানের পাসিং আউট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জওয়ানদের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন পুলিশের মহানির্দেশক সঞ্জয় সিনহা, ADG কুলদীপ কুমার, IGP রাজীব সিং, IGP BK রায়, IGP নেপাল দাস ও অন্যান্যরা।
হোমগার্ড থেকে কনস্টেবলের ট্রেনিং নিতে তাদের 25 সপ্তাহ সময় লাগে। উল্লেখ্য প্রসঙ্গত 93 জন কনস্টেবলে যারা প্রথমে হোমগার্ড ছিলেন তারা আজ 93 কনস্টেবলের জন্য বিশেষ মাহাত্ম্যের দিন। আজ তার শপথ নিলেন ত্রিপুরা পুলিশের যত কঠিন কাজ হোক না কেন দায়িত্ব অনুসারে কাজ করবেন বলে অঙ্গীকার করেন। ভাষণ দিতে গিয়ে সঞ্জয় সিনহা এও বলেন, 34 বছর আগে অন্য স্থানে আমিও এইভাবে শপথ গ্রহণ করেছি। কিন্তু পুলিশের যে পাওয়ার গুলো আছে এগুলো একটা লিমিট আছে, লিমিটের বাইরে পুলিশ অফিসাররা বা অন্যান্য পুলিশ কর্মীরা কোনো সময় যেতে পারে না। এই অধিকার সীমার মধ্যেই থেকে আমাদের আইনের রক্ষা করতে হয়। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু অ্যান্ড আমি ভেরি হ্যাপি যে হিউম্যান রাইটসের ব্যাপারে আপনাদেরকে জানানো হয়েছে। তাছাড়া এখন সময় চেঞ্জ হয়েছে, কম্পিউটার ব্যাপারে আপনাদেরকে সামান্য এলিমেন্টারি নলেজ দেওয়া হয়েছে। CCTNS ক্রাইম অ্যান্ড পরবর্তী সময়ে গার্ড অফ অনার, প্যারেড ওয়াচ পুরস্কার বিতরণ করেন মহানির্দেশক সঞ্জয় সিনহা। পাসিং আউট অনুষ্ঠানে সকল জওয়ানদের আত্মীয় পরিজনদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। বিশালগড় থেকে সম্পাভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বরখোলা গ্রামের পূর্ব প্রান্তে উপজাতি পাড়ায় একটি ব্রিক সোলিং এর কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে 7,79,000 টাকা। কাঠালিয়া ব্লকের উদ্যোগে হচ্ছে এই কাজটি। দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বরখোলা গ্রামের পূর্ব প্রান্তে উপজাতি পাড়ায় একটি ব্রিক সোলিং এর কাজ চলছে। সাম্প্রতিক কাঠালিয়া ব্লকের কর্মকর্তাদের সাথে সফর সঙ্গে হয়ে দেখা গেল উপজাতি পাড়ায় বুক চিরে পূর্ব দিকে যাওয়ার রাস্তায় দ্রুত গতিতে চলছে ইট বিছানোর কাজ। কাজের গুণমানও ভালো হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন নরকুমার ত্রিপুরা, বার্নশ্রী ত্রিপুরা ও মনোরঞ্জন দেবনাথ। আমি দক্ষিণ পাহাড় পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের বাসিন্দা এবং আমাদের পাড়াতে এই প্রদীপ দেবনাথের হাউস থেকে চিত্রকুমার হাউস পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ নগণ্য ছিল। এখন রাস্তার গুণগত মান ঠিক করে এবং ইটগুলি খুবই ভালো গড়া যাচ্ছে এবং রাস্তার গুণগত মান ভালো হচ্ছে এবং আমাদের পাড়ার সব ব্যক্তি মিলে এবং রাস্তার কাজ করতেছি পাড়ার শ্রমিকেরাই এবং রাস্তা খুবই ভালো হচ্ছে। সুবিধা করে দিছে পূজা দিয়ে আসতো বলে, আর গ্রামের মেম্বারটা কইব কয় আন্ডে হতির আর সুবিধা করে দিছে পূজা লাই আসতো বলে। এখন আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা হইতে আছে, এখন কাটার গতিকে গাড়ি আইতে পারে না। এখন ইট বসাইতে আছে, এখন 40 ফিট কিছু ভালো হবে। রাস্তাঘাট আছে বাবুর সরকার দিছে, আমরা খুব সুবিধা হয়েছে, আমরা চলাফেরা খুব ইয়ে হয়েছে। কাঠালিয়া ব্লকের আইও রতনকান্তি আচার্য একান্ত সাক্ষাৎকারে বলেন, এতে ব্যয় ধরা হয়েছে 7,79,000 টাকা। পাহাড়পুরের পঞ্চায়েতের অধীনে প্রদীপ দেবনাথের বাড়ি থেকে চিত্তকুমার বাড়ি পর্যন্ত 1070 মিটার কাজের ব্রিক সোলিং এর কাজের আইও হিসেবে নিযুক্ত হই এবং সর্বপ্রথম এসে আমি এখানকার পাড়ার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটা মনিটরিং কমিটি গঠন করি এবং তাদের তত্ত্বাবধানেই কাজটা যাতে গুণগত মান সুন্দর হয় এবং ভালো হয় সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এখানকার এস্টিমেট কস্ট হলো 7,79,317 টাকা। কাজ ধরার পূর্বে গ্রামবাসীদের নিয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। কাজের গুণমান নিয়ে যেন কোনো প্রশ্ন তৈরি না হয় সেই লক্ষ্যে স্থানীয়দের রাখা হয়েছে। ইট সোলিং এর কাজ শেষ হলে স্থানীয় পরিবারগুলির উৎপাদিত পণ্য সামগ্রী অনায়াসে গাড়িতে করে বাজারজাত করা সম্ভব হবে, পাড়ার মানুষ উপকৃত হবে। তবে এই রাস্তার ইট সোলিং হওয়ার পেছনে পাড়ার মানুষ খুশি হলেও অভিযোগ করেন পরিশুদ্ধ পানীয় জল নেই। গভীর লুঙ্গার পাশে